Level up your science knowledge. আমাদের চারপাশে কত রকমের প্রাণী তাই না? আচ্ছা, একবার ভেবে দেখেছেন একটা সিংহের সাথে একটা শামুকের কিংবা একটা প্রজাপতির সাথে একটা তিমির ঠিক কি মিল থাকতে পারে? মানে এই যে বিশাল প্রাণীজগৎ, এর মধ্যে কোনো নিয়ম বা শৃঙ্খলা কি আদৌ আছে? চলুন আজকের এই আলোচনাতে আমরা সেই রহস্যটাই একটু ঘেঁটে দেখি। ১৩ লক্ষ। হ্যাঁ, ঠিকই শুনছেন। বিজ্ঞানীরা এখন পর্যন্ত প্রায় ১৩ লক্ষ প্রজাতির প্রাণী খুঁজে পেয়েছেন। আর মজার ব্যাপার হলো এই সংখ্যা কিন্তু প্রতিদিন বেড়েই চলেছে। তো প্রশ্নটা হলো, এত বিশাল আর বৈচিত্র্যময় একটা জগৎকে আমরা সহজে বুঝবোটা কিভাবে? দেখুন, এটা তো পরিষ্কার যে প্রত্যেকটা প্রজাতিকে একটা একটা করে চেনা বা জানা প্রায় অসম্ভব একটা কাজ, তাই না? তো বিজ্ঞানীরা কি করলেন? তারা এই বিশাল সংখ্যাকে সহজ করে তোলার জন্য দারুণ একটা উপায় বের করলেন। আর এই যে বিশাল বৈচিত্র্য, এর মধ্যে একটা শৃঙ্খলা নিয়ে আসার যে অসাধারণ পদ্ধতি, সেটার নামই হলো শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন। তো শ্রেণীবিন্যাস জিনিসটা কি? খুব সহজ করে বললে এটা একটা সায়েন্টিফিক মেথড। এখানে প্রাণীদের মিল আর অমিলের উপর ভিত্তি করে বিভিন্ন দলে ভাগ করা হয়। ব্যাপারটা অনেকটা লাইব্রেরিতে বই সাজানোর মতো, তাই না? ধরুন আপনি গল্পের বই খুঁজছেন, আপনি তো গল্পের সেকশনেই যাবেন, বিজ্ঞানের সেকশনে নয়। এখানেও ঠিক তাই, যাতে সবকিছু সহজে খুঁজে পাওয়া যায়। আচ্ছা, এই যে চার্টটা দেখছেন, এটা হয়তো প্রথম দেখায় একটু জটিল লাগতে পারে, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। এটাকে প্রাণীজগতের একটা বিশাল ফ্যামিলি ট্রি বা পারিবারিক বৃক্ষ হিসেবে ভাবুন। আজকের আলোচনাতে আমরা এই গাছেরই কয়েকটা বড় বড় ডালপালা ধরে এগোব। চলুন তাহলে শুরু করা যাক। প্রাণীজগৎকে বোঝার জন্য বিজ্ঞানীরা প্রথমেই যে ভাগটা করেন সেটা কিন্তু একদম বেসিক একটা জিনিসের উপর ভিত্তি করে, একটা বিশেষ শারীরিক কাঠামো, সেটা আছে কি নেই তার ওপর। আর সেই কাঠামোটা হল মেরুদণ্ড। একদম সহজ, তাই না? যাদের শিরদাঁড়া বা মেরুদণ্ড নেই তারা হল অমেরুদণ্ডী, আর যাদের আছে তারা হল মেরুদণ্ডী। শুনতে খুবই সিম্পল লাগলেও এটাই কিন্তু প্রাণীজগতের সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ ভাগগুলোর মধ্যে একটা। তো চলুন প্রথমে আমরা অমেরুদণ্ডী প্রাণীদের রাজ্যে একটু ঢু মেরে আসি। আর এটা কিন্তু কোনো ছোটোখাটো রাজ্য নয়, কারণ পৃথিবীতে যত প্রাণী আছে তার প্রায় ৯৭% হল এই দলের। ভাবা যায়? আমাদের লিস্টে প্রথমেই আসছে পরিফেরা পর্বের প্রাণীরা। পরিফেরা এই কথাটার মধ্যেই কিন্তু এদের আসল পরিচয় লুকিয়ে আছে। এর মানে হল ছিদ্র বহনকারী। এদের পুরো শরীরটাই অসংখ্য ছিদ্র দিয়ে ভরা, আর এটাই এদের চেনার সবচেয়ে বড় উপায়। এরা হলো সবচেয়ে সরল বহুকোষী প্রাণী, মানে এদের শরীরে কোনো নির্দিষ্ট অঙ্গপ্রত্যঙ্গ বা টিস্যু সিস্টেম কিছুই নেই। তাহলে বাঁচে কিভাবে? ওই যে বললাম, এদের সারা গায়ে ছিদ্র। ওই ছিদ্রগুলো দিয়েই পানি আসা যাওয়া করে, আর সেখান থেকেই এরা শ্বাস নেয়, খাবার সংগ্রহ করে। বলতে পারেন এরা এক একটা জীবন্ত ওয়াটার ফিল্টার। পরিফেরার সরল জগৎ থেকে এবার আমরা চলে এলাম প্রাণী জগতের সবচেয়ে বড় আর সবচেয়ে সফল পর্বে, আর্থ্রোপোডা। প্রজাপতি, মশামাছি, মাকড়সা, কাঁকড়া, চিংড়ি কি নেই এই দলে? সত্যি বলতে পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে আর্থ্রোপোডাদের পাওয়া যায় না। তো এদের এত সফল হওয়ার পেছনের রহস্যটা কি? প্রধানত দুটো জিনিস। এক, এদের শরীরের বাইরে একটা শক্ত বর্মের মতো আবরণ থাকে, যেটাকে আমরা বলি এক্সোস্কেলিটন। এটা এদেরকে রক্ষা করে। আর দুই, এদের পাগুলো খণ্ডে খণ্ডে বিভক্ত বা সন্ধিযুক্ত। এই পাগুলোই এদেরকে যে কোনো জায়গায় চলাফেরা করতে সাহায্য করে। অমেরুদণ্ডীদের মধ্যে আমাদের পরের স্টপ হল মোলাস্কা পর্ব। এদের সবচেয়ে বড় পরিচয় হল এদের নরম তুলতুলে শরীর। যেমন ধরুন শামুক বা ঝিনুক, এদের কথা ভাবলেই মোলাস্কার ছবিটা পরিষ্কার হয়ে যায়। এই নরম শরীরটাকে বাঁচানোর জন্য এদের বেশিরভাগেরই একটা শক্ত খোলস থাকে, আর চলাফেরার জন্য এদের একটা বেশ শক্তিশালী পেশিবহুল পা আছে। এরা ফুসফুস বা ফুলকা দুটোর সাহায্যেই শ্বাস নিতে পারে। আচ্ছা, অমেরুদণ্ডীদের বিশাল জগৎ তো ঘুরে দেখা হলো। এবার চলুন তাদের সাথে পরিচিত হওয়া যাক, যাদের শরীরে আমাদের মতোই একটা ভেতরের কাঠামো, মানে শিরদাঁড়া বা মেরুদণ্ড আছে। মেরুদণ্ডীদের মধ্যে আমাদের প্রথম পরিচিতি হবে উভচর শ্রেণীর সাথে। উভচর নামটা শুনলেই কিন্তু এদের খাসিয়তটা বোঝা যায়। এরা জলেও থাকতে পারে, আবার ডাঙাতেও থাকতে পারে। এই দুই জগতের বাসিন্দা হওয়াই এদেরকে স্পেশাল করে তুলেছে। এদের জীবনচক্রটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। জীবনের শুরুতে, মানে যখন ব্যাঙাচি থাকে, তখন এরা একদম মাছের মতো জলে কাটায়, ফুলকা দিয়ে শ্বাস নেয়, আর বড় হওয়ার পর ডাঙায় চলে আসে। এদের ত্বকটা সবসময় পাতলা, নরম আর ভেজা থাকে, যেটা এদেরকে শ্বাস নিতেও সাহায্য করে। আর ডিম পাড়ার জন্য এদের কিন্তু জলেই ফিরে যেতে হয়। উভচরদের যেখানে জল আর ডাঙা দুটোই লাগে, সেখানে সরীসৃপরা হল এক কথায় মাটির জীব। এরা জল থেকে পুরোপুরি স্বাধীন হয়ে বাঁচার জন্য নিজেদের তৈরি করে নিয়েছে।
আর ডাঙায় টিকে থাকার জন্য এদের প্রধান অস্ত্র হল এদের শুকনো আঁশওয়ালা ত্বক। এই আঁশ এদের শরীর থেকে পানি বেরিয়ে যেতে দেয় না, ফলে উভচরদের মতো এদের সবসময় ভেজা থাকার দরকার হয় না। টিকটিকি, সাপ, কুমির এরা সবাই বুকে ভর দিয়ে চলে, আর এই দলেরই সদস্য। আর সবশেষে আমরা চলে এলাম মেরুদণ্ডীদের সবচেয়ে পরিচিত শ্রেণীতে, স্তন্যপায়ী। বাঘ, তিমি, বাদুড় থেকে শুরু করে আমরা মানুষরাও কিন্তু এই ক্লাসেরই সদস্য। আচ্ছা, স্তন্যপায়ী প্রাণীদের বিশেষত্ব কি? কয়েকটা মূল বৈশিষ্ট্য আছে, যেমন এদের শরীরে লোম বা চুল থাকে, এরা উষ্ণ রক্তের প্রাণী, আর সবচেয়ে বড় পরিচয় হল মায়েরা তাদের সন্তানকে স্তন্যগ্রন্থি থেকে দুধ পান করিয়ে বড় করে। বেশ, তো আমরা কয়েকটা পর্ব আর শ্রেণীর সাথে পরিচিত হলাম, কিন্তু এখন প্রশ্ন হলো, এই যে এত ভাগাভাগি, এত আয়োজন, এই সব কিছুর আসলে দরকারটা কি? বিজ্ঞানীরা কেন এত কষ্ট করে ক্লাসিফিকেশন করেন? এর বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ আছে। প্রথমত, এভাবে সাজানো গোছানো থাকলে যে কোনো প্রাণী নিয়ে গবেষণা করতে বিজ্ঞানীদের সময়, টাকা আর পরিশ্রম সবই বাঁচে। দ্বিতীয়ত, ধরুন কোনো নতুন প্রাণী আবিষ্কার হলো, তখন এই সিস্টেমটা ব্যবহার করে সহজেই বোঝা যায় যে প্রাণীজগতের ফ্যামিলি ট্রিতে তার জায়গাটা ঠিক কোথায় হবে। আর সবচেয়ে বড় কারণ হলো, এটা আমাদের বিভিন্ন প্রাণীর মধ্যে বিবর্তনের সম্পর্কটা বুঝতে সাহায্য করে। বিজ্ঞান কিন্তু কোনো শেষ হয়ে যাওয়া গল্প নয়, এটা একটা চলমান প্রক্রিয়া। প্রতি বছরই বিজ্ঞানীরা নতুন নতুন প্রজাতি খুঁজে পাচ্ছেন। তার মানে প্রাণীজগতের যে ফ্যামিলি ট্রিটা আমরা আজকে দেখলাম, সেটাও কিন্তু ভবিষ্যতে আরও বড় হবে, হয়তো কিছুটা বদলে যাবে। কে জানে ভবিষ্যতে এই চার্টে আরও কত অবাক করার নতুন প্রাণী এসে যুক্ত হবে।